আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এখন ইউজুয়ালি দেখা যায় যে আমাদের কোরবানির আগে বিশেষ করে বা ঈদুল আজহার আগে রোগীরা আসেন ফলো-আপের জন্য এবং যাওয়ার সময় স্বভাবতই এটা খুব প্রশ্ন করেন যে প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং খুবই কমনও বলা যায় যে, "স্যার কোরবানি আসতেছে, আমরা ২-১ টুকরা মাংস খেতে পারবো কিনা?" এবং খুব ভয়ে, ভয়ে বলে, "স্যার ২-১ টুকরা কি খাওয়া যাবে কোরবানির মাংস?" একটা ব্যাপারে ক্লিয়ার যে আমাদের লাল মাংস নিয়ে যেসব ধরনের কথাবার্তা লেখা আছে বা যেসব প্রচলন কথা আছে, আসলে কথাটা একটাই আছে যে পরিমাণ বেশি খাওয়া যাবে না। কিন্তু অল্প পরিমাণে যেগুলো বা স্বাভাবিক পরিমাণে যেগুলো আছে, এই পরিমাণে মাংস আসলে খাওয়া যাবে। এখন সেটা লাল মাংসও আসলে খাওয়া যাবে। কিন্তু আমরা যেটা বলি যে যদি মাংসের মধ্যে চর্বি জাতীয় থাকে বা চর্বি ভেসে থাকে বা চর্বিটা একটু এভয়েড করা ভালো। আর আ আ যেগুলো আমাদের চর্বি ছাড়া মাংস আছে, মাংস খেতে কোনো আপত্তি নাই। সেটা গরু হোক, খাসি হোক, মুরগি হোক বা যেকোনো ধরনের মাংসই হোক না কেন, এটাই আসলে মূল কথা। আমাদের আগে একটা ধারণা ছিল বা যেগুলো প্রচলন আছে যে হলো যদি গরুর মাংস খাওয়া হয় বা যেগুলো লাল মাংস বলে বা খাসির মাংস বা এগুলো যদি খাওয়া হয় তাহলে হার্টের রোগের সমস্যা বলে বা হার্টের রোগ হয় বা হার্টের রোগে বাড়তে পারে। মানে কনসেপশনটা এরকম ভিত্তির উপর দাঁড়ানো যে এখানে যেহেতু চর্বি থাকে সুতরাং চর্বি আমাদের রক্তে চর্বি বাড়াবে। এবার রক্তে চর্বি বাড়ালে এর চর্বি যে আমাদের ব্লক করবে এবং হার্ট অ্যাটাক করবে বা যাদের ব্লক থাকে ব্লকের মাত্রা বাড়াবে। কনসেপশনটা আসলে এরকম না। এজন্য রোগীদেরকে অনেক সময় কাউন্সেলিং করার জন্য যেহেতু সমাজে একটা ধারণা প্রচলিত আছে এবং যেহেতু এখন ধারণাটা চেঞ্জ হচ্ছে খুব মানে এখন বলা যায় উল্টা ধারণা তৈরি হইছে এবং এটা বৈজ্ঞানিক ধারণাই হচ্ছে যে যে এই যে গরুর মাংস বা খাসির মাংসের সাথে হার্টের যেহেতু কোনো সমস্যা বা ডাইরেক্ট কোনো রিলেশন নাই বা সম্পর্ক নাই। বরং বলা আছে ভাত যদি আপনি বেশি খান বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খান এবং যদি আপনার ওজন বাড়ে তাহলে আপনার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে। মানে কনসেপশনটা কিন্তু পুরাটা উল্টা। এই কারণে অনেক সময় রোগীদের অনেক সময় কাউন্সেলিং করা প্রয়োজন হয়। কারণ অনেক ডাক্তার আছে আমাদের সহকর্মী বা আমাদের জুনিয়র ডাক্তার বা এই যে যুগ, যুগ ধরে যে কথা প্রচলন আসতেছে বা অনেক সময় YouTube এও অনেক ডাক্তার বা ডাক্তার ছাড়াও অনেক মানুষ বিভিন্ন ধরনের এরকম যারা হয়তো MBBS পাস করা না কিন্তু এরকম হয়তো YouTube এ এরকম বলতেছে যে গরুর মাংস খাওয়া যাবে না, খাসির মাংস খাওয়া যাবে না। এগুলো চর্বি এবং এই চর্বি আমাদের রক্তে চর্বি জমে বাড়ায়, ব্লক করে। এজন্য রোগীদেরকে একটু আমাদের কাউন্সেলিং করতে হয় এবং কাউন্সেলিংটা অনেকটা বলে লেম্যান কাউন্সেলিং এর মতোই আসলে করতে হয়। সেক্ষেত্রে রোগীদেরকে আমাদের বোঝাইতে হয় যেমন অনেক সময় বলি আমরা যে কোরবানির সময় যে আমরা গরু বা ছাগল জবাই দেই, ওর মাংসের মধ্যে অনেক চর্বি বা পেটে চর্বি থাকে অনেক। কিন্তু ওরা তো কোনোদিন গরু বা ছাগল জীবনে ওরা কোনোদিন সাধারণত চর্বি জাতীয় বা তৈলাক্ত খাবার খায় না। তবুও তাদের মাংসের মধ্যে বা এত চর্বি থাকে, তাহলে চর্বি কোথা থেকে হলো? তার মানে চর্বিটা খেলেই যে চর্বি হবে আসলে এই কনসেপশনটা ঠিক না। আর অনেক সময় দেখা যায় যে আমরা এইটাও আবার কাউন্সেলিং করতে হয় যে আমরা হয়তো পরিমাণ ২ টুকরা বা ৩ টুকরা বেশি তো আসলে মাংস খের কথা আমরা বলি না। ইভেন যদি আপনি প্রতিদিনও ২-৩ টুকরা করে মাংস খান তাও আসলে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা না আসলে। সেক্ষেত্রে আমরা বলি যেমন আ আ যেসব প্রাণী মাংসাশী বিশেষ করে বাঘ, সিংহ এরা দেখা যাচ্ছে প্রচুর মাংস খায়। কিন্তু তাদের শরীরে চর্বি বা এরকম সাধারণত থাকে না। অথবা দেখা যায় যারা ওরকম বক্সিং থাকে তারাও একসাথে অনেকগুলো মাংস খায়। এর অর্থ এই না যে তারা রক্তে চর্বি বেড়ে যেয়ে তারা মারা যায়। অথবা আমরা যারা যেসব ঢাকা শহরে আমরা পুরান ঢাকার কথা বলি বা বিভিন্ন অঞ্চলের মানুষ যারা অতিরিক্ত তৈলাক্ত খাবার খায় তাদেরও যে অনেক সময় আমরা দেখছি আমরা লিপিড প্রোফাইলগুলো তাদের চর্বি নরমাল মানে লিপিড নরমাল। তার মানে এই যে তারা যে চর্বি খেলেই যে চর্বি জিনিসটা হবে এই কনসেপশনটা আসলে এই যে আমরা লজিক বলি যে এটা লজিক এই লজিক আসলে বৈজ্ঞানিক ভিত্তি নাই বা এই লজিক এখানে খাটবে না আসলে যে তৈলাক্ত খাবার খেলেই আমার তৈল হবে বা আমি তেল জাতীয় খাবার একদম খাবো না, আমার চর্বি হবে না এই কনসেপশন ঠিক না। অনেক সময় রোগী কিন্তু আমাদেরকে এসে বলে, "স্যার আমি তো চর্বি জাতীয় খাবার খাই না।" অথবা আমার ভাই দেখেন হালকা পাতলা ও খাই না চর্বি জাতীয় খাবার। বা আমি দেখেন স্যার আমি আর কত হালকা পাতলা আমি স্যার একদম এভয়েড করি। তৈলাক্ত খাবার আমি খাই না কিন্তু আমার কোলেস্টেরল অনেক, অনেক হাই। তাহলে আমার স্যার কোলেস্টেরল কোত্থেকে আসলো? এই তখন রোগীরা আমারে কোয়েশ্চেন করে যে, "আপনি যে বললেন স্যার খাবার থেকে তো বেশি হয় না বা খাবার থেকে অত কন্ট্রিবিউশন নাই। মাত্র 10% আসে আমাদের খাবার থেকে রক্তের চর্বি। তাহলে আমার চর্বি কেন এত বেশি হলো?" স্বাভাবিকভাবে তখন রোগীরা কোয়েশ্চেন করে। এই চর্বিটার ব্যাখ্যাটা হলো যে আমাদের শরীরে আমাদের নরমালি কোলেস্টেরল বা চর্বি তৈরি হয়। এখন এই কোলেস্টেরল লিভার এবং শরীরের মাসল এবং অন্যান্য জায়গায় কোলেস্টেরলটা তৈরি হয়। এখন এই কোলেস্টেরলের মধ্যে আমি উদাহরণ দিয়ে অনেক সময় বলি যেমন ধরেন প্রতিদিন ১০ টা করে কোলেস্টেরল তৈরি হওয়ার কথা, কিন্তু কারো ৫০ টা করে কোলেস্টেরল তৈরি হচ্ছে। তাহলে এই যে ৪০ টা করে কোলেস্টেরল তৈরি হচ্ছে এটা এক ধরনের আমাদের রোগ বা এক ধরনের আমাদের বলে জেনেটিক সমস্যা বা আমাদের বলে যায় আমাদের শরীরের মধ্যে যে
তৈরি হওয়ার যে প্রসেস বলে, যে এনজাইমগুলো বলে যেগুলো তৈরি করে কোলেস্ট্রল, এখানে একটা ডিফেক্ট থাকে বা সমস্যা থাকে। এই জন্য আমাদের কারো কোলেস্ট্রল তৈরি হয়। সে যদি নাও খাওয়া বেশি, তার কোলেস্ট্রল বেশি থাকে। তো এখন যদি এই ট্রিটমেন্ট করার জন্য আপনি যদি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে, তাহলে আমার আসলে এই কোলেস্ট্রল কন্ট্রোল হবে না বা কোলেস্ট্রল কমবে না, এবং কমলে খুব কম মাত্রায় কমবে। কিন্তু আমরা এই যে যদি সেক্ষেত্রে আমাদেরকে কি করণীয়, সেক্ষেত্রে আমাদের ওষুধ খেয়ে ওই যে যেখানে সমস্যা আছে, যে ডিফেক্ট আছে, ওই ডিফেক্টটার জন্য আমাদেরকে ওষুধ খেতে হবে। এই ওষুধ খেয়ে তখন আমরা কোলেস্ট্রল কন্ট্রোল করতে পারবো। এবং এই যে আমরা অনেক সময় দেখা যায় তৈলাক্ত খাবারটা একদম বন্ধ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্যান্য সমস্যা বিভিন্ন কিছু দেখা দিতে পারে বা দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এই জন্য আমরা সবসময় যেটা রোগীদেরকে বা আমরা নিজেরাও যেটা মেনে চলার চেষ্টা করি, খুব বেশি মাত্রায় আমরা তৈলাক্ত খাবার খাবো না। যেটুকু আমাদের প্রয়োজন আসলে শরীরের জন্য, সেটুকু আসলে খেতেই হবে আমাদেরকে। না খেলে আমাদের শারীরিক অন্যান্য সমস্যা তৈরি হবে। ধন্যবাদ সবাইকে।